নমস্কার, গল্প অল্প স্বল্প বাই অনামিকা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প অন্য সুখ। গল্পকার সুচিত্রা ভট্টাচার্য। প্রথমটা দেখে চিনতেই পারেনি। নিতান্ত সাদাসাপটা চেহারার মাঝবয়সী একটা লোক। পরনে ট্রাউজার, বুশ শার্ট, মাথা জোড়া, চকচকে টাক। এমন দর্শনধারী সাধারণ মানুষ আমার ভক্তদের ভিড়ে মোটেই বিরল নয়। একটু সামনেও এসে দাঁড়ানোর সুযোগ পেলে ধন্য হয়ে যায় এরা। গদগদ মুখে অটোগ্রাফ চায়, কিংবা হে হে করে হেসে বলে, আপনার গলা কি অসাধারণ, আপনার গান যে আমি কি ভালোবাসি। লোকটা অবশ্য ওসব কিছুই বলল না। হাত দুটো জড়ো করে কুণ্ঠিত দৃষ্টিতে বলল, আমায় চিনতে পারা যাচ্ছে কি? এতক্ষণ একটানা 15খানা গান গিয়ে সবে নেমেছি স্টেজ থেকে। বেশ ঝিমঝিম করছে মাথাটা। তাছাড়া আজকাল আচ্ছেনা শিখিচেনা লোকেরাও তো আমার সঙ্গে এভাবে ভাব জমাতে আসে। কবে হয়তো কোথাও কারুর সঙ্গে দুদণ্ড কথা বলেছিলাম, কিংবা হয়তো আত্মীয়তার সূত্রে তুতো কেউ। সকলেই পূর্ব পরিচয়ের একটা সুতো ধরে টানতে চায়, একটু গায়ে গা ঘষে নেবার চেষ্টা আর কি। ভুরু কচকে বললাম, না মানে আমি তো ঠিক। শ্যামবাজারে কোনোদিন থাকা হতো। হ্যাঁ, কিন্তু সমীরকে মনে পড়ে? সমীর দত্ত বাড়ির। ওহো, সমীর। তুই সমীর চিনেছিস তাহলে? আমি তো ভাবছিলাম তোর এখন যা নাম ডাক হয়তো পুরনো লোকেদের। আর স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গেই গুণমুগ্ধরা ছেঁকে ধরেছে আমাকে। ইদানিং ফাংশনে গেলেই এভাবে জনতা পরিপ্রেত হয়ে যায়। তাদের দিকে ঝলক চোখ বুলিয়ে হাসিটাকে চওড়া করলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এক চান্সে সত্যিই চিনিনি। চেহারাখানে এমন বুড়োটে মার্কা বানিয়ে ফেললি কি করে? মাথার চুলগুলো তো সব প্রায় সাফ করে এনেছিস। সমীর শুকনো হাসল। সবই সময়ের লীলা রে ভাই। সময় যে কখন কাকে কোথায় নিয়ে যায়। কথাটা কি কোনো চাপা বেদনা আছে, নাকি ঈর্ষা? এই সমীর এককালে কি ঠাটে বাটেই না থাকতো। বাপের পয়সা ছিল, নিজেরও দিব্যি ভালো চাকরিতে ঢুকে পড়েছিল। সর্বদা ড্রেস মেরে টিপ টপ মোটর সাইকেল হাঁকিয়ে টকবগিয়ে ছুটে বেড়াচ্ছে। তুলনায় আমি তো তখন ভিখিরি। এদিক ওদিক গানে টিউশন করে বেড়াই। বাবা রিটায়ার করে গেছে। দুটো বোনের বিয়ে, একটারও তখন হয়নি। তার মধ্যে প্রাণপণে গান নিয়ে লড়ে চলেছি। ছোটো মোটো ফাংশনে চান্স পাওয়ার জন্য ঘুরছি ফ্যা করে। মনে আছে অলোক যেন কাকে একবার ধরে সোনারপুরে একটা প্রোগ্রাম জোগাড় করলো। ছোট শ্যামবাজার থেকে সোনারপুর। মেন আর্টিস্টরা পৌঁছানোর আগে আসর গরম করার জন্য পরপর গান গেয়ে গেলাম। হারমোনিয়ামে আমি, তবলায় অলোক। তা ঘণ্টা 3 সঙ্গীত পরিবেশনের পারিশ্রমিক কত? একটা মাত্র 50 টাকার নোট। তার থেকে আমিই বা কী রাখবো, অলোককেই বা কী দেব? ধুত্তর বলে ঠিকই করে ফেলেছিলাম, আর গান গাইবই না। সেই অবস্থা থেকে লড়ে এ কি শুধুই সময়ের লীলা? সাধনাটা কিছু নয়? পরিশ্রমটা, এটুলির মতো লেগে থাকাটা? কথাটা অবশ্য পলকের জন্য মনে হলো আমার। পলকে উবেও গেল। চারপাশ থেকে সই শিকারীরা অটোগ্রাফ খাতা বাড়িয়ে দিচ্ছে। মুখে একটা ইলাস্টিক হাসি টেনে খচখচ সই দিয়ে চলেছি। সমীর একটু সরে দাঁড়িয়েছিল। ভিড় সামান্য হালকা হতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে বলল, চলবে? না রে, ছেড়ে দিয়েছি, গলার অসুবিধে হয়। বেশ করেছিস, ভালো করেছিস। সমীর নিজে একটা সিগারেট ধরিয়েছে। তোকে দেখে যে আনন্দ হচ্ছে না। এতদিন শুধু তোর পপুলারিটির কথা শুনেছি, আর চাক্ষুষ দেখলাম। সত্যি, কোথা থেকে কোথায় পৌঁছে গেছিস রে তুই। গর্ব, তুই আমাদের গর্ব। এ ধরনের স্তুতিও শুনে আমি অভ্যস্ত। তবু আলগা হেসে বললাম, একদিনে কি আর পৌঁছেছি রে ভাই, প্রচুর ঘাম ঝরেছে। বটেই তো, সাকসেস কি এমনি আসে? সমীর মাথা দোলালো। তবে তোর মধ্যে ট্যালেন্টটাও ছিল। আমি জানতাম তুই একদিন ঠিক নাম করবি। এসব বাক্য অহরহ শুনি এখন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই নাকি জানতো আমি একদিন না একদিন গান গিয়ে ভুবন জয় করবই। একদিন, এমনকি যারা একদিন আমার সঙ্গীত চর্চাকে ব্যঙ্গ করেছে তারাও তবু আজ সমীরের মুখ থেকে শুনতে বেশ লাগছিল। একটা অন্য
ধরনের তৃপ্তি পাচ্ছিলাম যেন। এই সমীরের কাছে একবার আমি 1010 টাকা ধার চেয়েছিলাম না, বোনের বিয়ের সময়। ইচ্ছে করলে দিতে পারতো সমীর, দেয়নি। ঘটনাটা দুম করে মনে পড়ে গেল। বোধহয় সমীরের সঙ্গে আজ দেখা হলো বলেই। সমীরের সঙ্গে সম্পর্কটা কি তখন থেকেই ছিঁড়ে গিয়েছিল? আমরা আমাদের শ্যামবাজারের বাড়ির ভাগ বিক্রি করে গড়িয়ায় ভাড়া চলে গেলাম। কবে? বুলুর বিয়ের পর? না, টুলুর বিয়ে। তুত মনে পড়ছে না। আমার মিউজিক হ্যান্ডরা বাজনার যন্ত্রপাতি তুলতে শুরু করেছে গাড়িতে। অলোকই সব গোছগাছ করছে, সঙ্গে বাবলু, রমেন আর পুলু। আয়োজকদের একজন এসে ডাকলো, পার্থদা এবার যাবেন তো? হ্যাঁ, যাই। অবশ্য যাই বললেই পার্থসারথী সেনের নড়ার উপায় কই? আধুনিক বাংলা গানের দুনিয়ায় সত্যি তো আমি এখন রীতিমতো একটা নাম। যেখানেই যাই, গাইতে যাই, শ্রোতা উপচে পড়ে। মাস দুয়েক আগে একখানা ক্যাসেট বেরোলো, সেটাও গোল্ডেন ডিস্ক। এখন এক বাঁক মেয়ে ঘিরে ধরেছে আমায়। এক সুন্দরী টুক করে আমায় একটু ছুঁয়ে নিল। লাজুক হাসিতে মেয়েদের এই নীরব নিবেদনও তো আমাকে একটু উপভোগ করতেই হয়। প্রমীলাদের হাত থেকে ছাড়া পেয়ে সমীরকে বললাম, তুই কি আরও কিছুক্ষণ আছিস না যাবি? সমীর জোরে জোরে মাথা নাড়ল। না না, আমি তো শুধু তোর জন্যই এসেছিলাম। তো আয়, তোকে নামিয়ে দিই। শ্যামবাজার যাবি তো? না রে, আমি এখন থাকি উল্টোডাঙায়, ট্রেনেই চলে যাব। ট্রেনে কেন? আমার গাড়ি তো উল্টোডাঙা দিয়েই যাবে। চল। সমীর তবু ইতস্তত করছে। তোর গাড়িতে এত লোক, জায়গা হবে কি না? আরে বাবা, আমার টাটা সুমো, 6 জন কেন, হেসে খেলে 10 জন ধরে যায়। চল চল, উঠে পড়। দোনোমনো করে সমীর উঠল গাড়িতে। সামনের সিটে বসেছে, পাশে আমি। স্টার্ট দিল টাটা সুমো। চলছে বিটি রোড ধরে, খানাখন্দ বাঁচিয়ে। সমীরকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ উল্টোডাঙায় চলে গেলি যে? ওদিকেও তোদের কোনো বাড়ি টাড়ি ছিল নাকি? না না, ভাড়া থাকি। সে কি রে, তোদের শ্যামবাজারের বাড়ির কি হলো? সমীরের গলা নামালো। সে তো অনেক কাল আগেই বিক্রি হয়ে গেছে। বাবার বিজনেসটা ডাউন হয়ে গেল, বাজারে প্রচুর দেনা। সামাল দিতে গিয়ে মর্টগেজ রেখেছিল একজনের কাছে, আর ছাড়াতে পারল না। ও, মাসিমা মেসোমশাই আছেন কেমন? বাবা তো অনেককালই নেই, প্রায় 15 বছর। মা এখনও আছে টিকে, প্রায় না থাকলেই না থাকারই মতো। মানে সেরিব্রাল হয়ে জড়ভরত মতো হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, বিছানাতেই পুটলি হয়ে পড়ে থাকে। সমীর একটা দীর্ঘশ্বাস ফেলল। আমারই হয়েছে যত হ্যাপা। বর্দা বৌদি তো আগেই কেটে পড়েছে, পল্টু তো বিয়ে করেই আলাদা হলো। সব ঝামেলা এখন আমার ঘাড়ে। খুকুরও বিয়েটা ভেঙে গেল, ছেলে নিয়ে সেও এখন আমার কাছে। এককালের ফান্টু সমীর দত্ত এখন তাহলে বেশ গাড্ডায় আছে। চোখ কুচকে বললাম, তুই এখনো সেই চাকরিতেই আছিস? কোথায় যেন ছিলি, কি এক ওষুধ কোম্পানিতে। সে কোম্পানি কোথায় এখন? সমীর আর একটা শ্বাস ফেলল। তাদের গেটের তলায় বোধহয় একদিনে মরচে পড়ে গেল। তাই? তুই তাহলে করছিস কি এখন? অর্ডার সাপ্লাইয়ের বিজনেস করি, গভর্নমেন্ট অফিসে টুকটাক মালপত্র দিই। সেও তো ভালো বিজনেস রে, ইনভেস্টমেন্ট কম, রোজগারপাতিও নিশ্চয়ই মন্দ হয় না। ধুর, পেমেন্ট বার করতে জুতো শুক্তলাক হয়ে যায়। একে তেল মারো, ওকে মাল খাওয়াও। আপন মনে মাথা নাড়ছে সমীর। হচ্ছে না রে, কিছুই হচ্ছে না, চলছে না। এই তো আজই ব্যারাকপুরে একটা পেমেন্ট নিতে এসেছিলাম, 7 মাসের পুরনো বিল, ফের ঘুরিয়ে দিল আজ। বাড়ি ফিরছিলাম, হঠাৎ তোর ফাংশনের বিজ্ঞাপনটা চোখে পড়ে গেল। ভাবলাম কতকাল দেখা হয়নি, তোর এখন এত ফেম, একবার তোকে দেখেই যাই। খুব ভালো করেছিস, আমারও খুব আনন্দ হচ্ছে তোকে দেখে। বলেই একবার আর চোখে দেখে নিলাম সমীরকে। কথাটা খুব ফাঁপা শোনালো কি? সমীরকে দেখে সত্যিই কি আনন্দিত হওয়ার মতো কিছু আছে এখন? আমার কথা অবশ্য সমীরকে ছোঁয়নি তেমন। মুখে কোনো ভাবান্তর নেই, একই রকম বিমর্ষ ভাব। আলগাভাবে বললাম, তোর সঙ্গে কতদিন পর দেখা হলো বলতো? প্রায় 24-25 বছর। তা তো হবেই। তোরা যখন পাড়া ছাড়লি তখনও তো আমার বিয়ে হয়নি। এখন আমারই মেয়ের বিয়ে হব করছে, এটাই তো স্বাভাবিক। নয় নয় করে আমার মেয়েও তো 16 পড়ল। আমি খানিকটা দেরি করেই বিয়ে করেছিলাম, তবুও। অকারণেই গলায় খানিকটা বিস্ময় আর খুশি ফোটালাম। বলিস কি রে,
এত বড় হয়ে গেছে তোর মেয়ে? 21 হলো। কবে বিয়ে? দিনক্ষণ এখনো ঠিক হয়নি, ইচ্ছে আছে ফাল্গুনে দেব। মেয়ে অবশ্য নিজেই পছন্দ করে রেখেছে। তবু বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, খালি হাতে তো আর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে পারবো না। 10,000 টাকার ব্যাপারটা আবার মাথায় চিড়িক দিয়ে উঠল। বললাম, বিয়ে মানে তো অনেক খরচ। সেটাই তো ভাবনা, কি করে যে কি করব। হয়ে যাবে, ভাবিস না। হাত রাখলাম সমীরের কাঁধে, লঘু সুরে বললাম, তা আমায় নেমন্তন্ন করছিস তো? তুই আসবি? আসবি তুই? কেন আসবো না? তুই আমার ছোটবেলার বন্ধু। আমার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তোর বিয়েটা মিস হয়ে গেছে, তোর মেয়ের বিয়েতে আমি ফাঁক করতে চাই না। সমীর কেমন যেন ভ্যাবাকচাকা খেয়ে গেছে, ফ্যাল ফ্যাল চোখে দেখছি আমাকে, যেন পরখ করতে চাইছে বিখ্যাত গায়ক পার্থসারথী সেন তার সঙ্গে তামাশা করছে কিনা। মুখে আর কথা ফুটছে না কোনো, বোধহয় ভেবে পাচ্ছে না এই মুহূর্তে আর কথা কি তার বলা উচিত। আমি যে গল্প শুরু করলাম, টুকটাক কথা, আমার বাড়ির গল্প, মা বাবা বউ মেয়ে আর নানান ইজিবিজি। একটা দুটো প্রশ্ন করছিল সমীর আড়ষ্টভাবে। রাস্তা ফাঁকাই ছিল। হু হু করে শ্যামবাজারে পৌঁছে গেল গাড়ি। বাদিকে ঘুরে দীনেন্দ্র স্ট্রিট ধরল টাটা সুমো। পার হচ্ছে দেশবন্ধু পার্ক, আমাদের পুরনো আড্ডার জায়গা। এদিক দিয়ে যখনই যাই একবার করে চোখ চলে যায়, একটা চিনচিনে ব্যথা হয় বুকে। বহু পুরনো স্মৃতি ভিড় করে মাথায়, সবই প্রায় দুঃখের, অপমানের। উল্টোডাঙার কাছে আসতেই কথা বলে উঠল সমীর, এই দাঁড় করা, এসে গেছি। টাটা সুমো ফুটপাত ঘেঁষে দাঁড়ালো। আমি এদিক ওদিক তাকালাম। কোন দিকে তোর বাড়ি? এই তো একটুখানি হাঁটতে হবে। হাঁটবি কেন? চল, তোকে বাড়িতে নামিয়ে দিই। বাড়ি অবধি যাবে না রে গাড়ি, আমাদের রাস্তাটা খুব সরু, তো টাটা সুমোর অসুবিধে হবে। গাড়ি থেকে নেমে পড়েছে সমীর, হাতে হাত রাখলো আমার। ডেট ফাইনাল হয়ে গেলে আমি তোকে বাড়ি গিয়ে বলে আসবো। সবাই আসবি কিন্তু? ও শিওর। পকেট থেকে আমার একটা কার্ড বার করে দিলাম। আমার ঠিকানাটা রাখ, আমি এখন সল্টলেকে আছি। বলেই গলাটা সামান্য নামালাম। মেয়ের বিয়ে নিয়ে বেশি টেনশন করিস না, দরকার হলে আমায় বলিস। যতটা যা পারি, টাকা পয়সা কিংবা অন্য কোনোভাবে। কেমন যেন বিহ্বল হয়ে সমীরের মুখখানা গেল। মনে হলো চোখ দুটো চিকচিক করছে। মাথা নামিয়ে নিল আস্তে আস্তে, তারপর ধীর পায়ে চলে যাচ্ছে। ফের গাড়ি স্টার্ট দিতেই ঘাড় ঘোরালাম। চিনতে পারলি মালটাকে? আমার মেমারি অত দুর্বল নয়, অলোক ঘরে গলায় বলল। ও তো সেই তোদের পাড়ার ক্যাপ্টেন, তোকে খুব হ্যাটা করেছিল না এক সময়? হ্যাঁ, বুলুর বিয়েতে ধার চেয়েছিলাম, বুড়ো আঙুল দেখিয়েছিল। মৃদু হেসে উদাস গলায় বললাম। মাঝরাত্রিরে মার অ্যাপেন্ডিক্সের পেইন উঠল। সমীরকে রিকোয়েস্ট করেছিলাম ওদের গাড়িটা বার করার জন্য। স্ট্রেট বলে দিল ক্লাচ গড়বড় করছে। রমেন বিস্মিত স্বরে বলল, তাও তুমি ওকে হেল্প করবে? স্ট্রেঞ্জ। পুলু বলল, সত্যি পার্থদা, তোমার মাথায় ক্যাড়া আছে। হঠাৎ ওই লোকটাকে এত মহানুভবতা দেখাতে গেলে কেন? উত্তর দিলাম না। হঠাৎই একটা চোরা সুখ কুলকুল করছে বুকে। জীবনের প্রতিটা প্রতিশোধের চেহারা কি একরকম হয়?